দিনহাটার আমবাড়ির একটা খবর কয়েকদিন আগে আপনাদের দেখেছিলাম। জল সংকট, দীর্ঘদিন জলের সমস্যা, তাই বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার মানুষজন। যেখানে ওই সময় রাস্তায় আটকে পড়েন উদয়ন গুহ। উদয়ন গুহ তৎপরতায় সেখানে জল আসে, কিন্তু তারপরেই আবার যে কেসে আবারও জল সংকট সেই দিনহাটার আমবাড়িতে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর সাহা রয়েছে। শুভঙ্কর, দিন কয়েক আগে আমরা এই খবর সম্প্রচার করলাম। উদয়ন গুহ তিনি ফোন করে জল দেওয়ার জন্য বললেন, তার কয়েক ঘন্টার মধ্যে জল পেলেন সেখানকার মানুষজন। আবার জল সংকট, বারবার এই সমস্যা কেন হচ্ছে? হ্যাঁ তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গত 1 বছরের বেশি সময় ধরে সেখানে কিন্তু জলের সমস্যা ছিল, এবং যে কারণে বাসিন্দারা সেখানে পথ অবরোধ করেছিলেন এবং সেই অবরোধে আটকে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে তার নির্দেশে সেই গ্রামে জল এসেছিল। শুধু সেই গ্রাম না, আমবাড়ি, স্প্রিংপুল সহ দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল এসেছিল। কিন্তু কয়েকদিন পর থেকে সেই সমস্যা আবার একই আকার ধারণ করেছে, আবার সেই গ্রামে জল নেই। ফলে বাসিন্দাদের দুর্ভোগ চরমে, এবং যেটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছেন যে ওই গ্রামে যে পাম্পের মাধ্যমে জল সরবরাহ হচ্ছিল সেই পাম্পের অবস্থা খারাপ, সেই পাম্প পুরনো হয়ে গেছে, সেই পাম্প বাতিল করতে হবে। এবং গোটা বিষয়টি নিয়ে তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চতল আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন এবং খুব দ্রুত আশ্বাস দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে সেই পাম্প বদলে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই জল পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই জানানো হয়েছে। এখন জলে আসে না সেই 1 বছর থেকে, তো যদিও আসে তো ওই যে পাইপ লাগাই, পাইপ লাগার পরে বের হয়, তাছাড়া তো এমনিতে জল আসে না। আমাদের এদিকে তো প্রচণ্ড কষ্ট চলছে, জলের সমস্যা চলছে। ওই আন্দোলন করে একটু জল আসছে, এখন কোনোদিন আসে কোনোদিন আসে না। টিপকলগুলো সব এইখানকার নষ্ট হয়ে আছে, কোনো খোঁজ নেয় না, কিছু নেয় না। তাহলে কীরকম করে আমরা জল খাবো? জল তো 1 বছর ধরে পাই না, খুব কষ্ট আমার গ্রামবাসী লোক। এখন জল আসতেছে দিতেছে মন্ত্রী বলার পরে, কিন্তু খুব কম, কোনো বেলা আসে কোনো বেলা আসি না, কমে আসি। আবার পদ অবরোধ করবো, আবার যাব বিডিও অফিসে যাব, দেখি ওখানে জলের ইয়ের। আমরা সাধারণ মানুষের জন্য খবর দেখাই। গত শনিবারই আমরা একটা খবর দেখেছিলাম যে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য পাইপ ফেটে গেছে, আর সেই পাইপ ফেটে জল পাচ্ছেন না 50টি পরিবার। এই খবর আমরা সম্প্রচার করি। নিউজ 18 বাংলার খবরের জন্য নকশাল বাড়িতে মিটল জল সমস্যা, দ্রুত পাইপ মেরামতি হলো, এখন জল পাচ্ছেন সেখানকার মানুষজন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা সাধারণ মানুষের সমস্যার খবর তুলে ধরি এবং যখন তার সমাধান হয় সেই খবরও আমরা সম্প্রচার করি, এবং এই খবরও আমরা দেখিয়েছিলাম শনিবার, এবং সোমবারের মধ্যে কাজ হয়ে গেল। কি বলছেন মানুষজন? অবশ্যই মানুষজন কিন্তু খুশি এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। শনিবার কিন্তু এই খবর আমরা তুলে ধরি নিউজ 18 বাংলায় যে এই নকশালবাড়ি কেটুকাপুর জল, সেখানে 50টি পরিবার কিন্তু জলকষ্টে ভুগছে। এমন নয় যে জল পড়ছে না, জল রয়েছে, কিন্তু রাস্তার কাজের জন্য পাইপ ফাটা অবস্থায় কিন্তু জল সমস্ত বয়ে যাচ্ছিল। আর সেই ছবি যখন নিউজ 18 বাংলায় দেখায়, তারপরেই পদক্ষেপ, এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং এই পাম্প যে পাইপ তা সারাই করা হয়, এবং তারপর দেখা যায় যে বাড়ি বাড়িতে জল পাচ্ছে। যেই অবস্থায় কিন্তু কল থেকে জল পড়ছিল না, সকাল থেকে দেখা যাচ্ছে যে মানুষজন জল নিচ্ছে, এবং তারা গোটা ঘটনায় ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। এলাকার স্থানীয় প্রধান তিনি বলছেন যে তারা আশ্বাস দিয়েছিলেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছিলাম, এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘটনাস্থলে পৌঁছে এই কাজ করলো। অর্থাৎ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই শনিবার খবর দেখানো হয় এবং সোমবারে কিন্তু পদক্ষেপ হলো এবং বাড়িতে বাড়িতে পৌঁছলো জল, এবং গোটা ঘটনায় খুশি কিন্তু এই এলাকার বাসিন্দারা। তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। বেশ বিশ্বজিৎ। হ্যাঁ, অনেকটাই খুশি হয়েছি। গত 1 মাস ধরে জল আসছিল না, এই যে পাড়ায় জল আসতেছে, কাজ শুরু করে দিয়েছে, বাড়ি বাড়ি সবাই জল পাচ্ছি ভালো মতো। নিউজ 18 বাংলা থেকেই পরে খবরটার পরেই সমাধান হলো এটা। আগে তো ফার্স্টে তো খুব অসুবিধা ছিল, 1 মাস ধরে জল নাই। হ্যাঁ, এখন তো আসতেছে জল, আপনারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কাজ হয়ে গেছে। কিছুদিন ধরে টেকনিক্যাল একটু ডিস্টার্বে জলের সমস্যা হয়েছিল, পিএইচই ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম, অতি দ্রুততার সঙ্গে ঠিক করে দিয়েছে। আমরা তো যেটা কথা দিই মানুষকে সেটা রাখার চেষ্টা করি। উত্তর 24 পরগনার দেগঙ্গায় সেখানে নাবালিকাকে নির্যাতন, গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট, নির্যাতনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি অভিযোগ রয়েছে এবং কিভাবে এই অভিযুক্তকে ধরল পুলিশ?
দেখো, দেগঙ্গায় অর্থাৎ এক বাড়িতে চুরি করতে আসে চোর, কিন্তু সবই স্বাভাবিক ছিল। চুরি করেছে, আলমারি ভেঙেছে, সেখানে সোনা গয়না নিয়েছে, কিন্তু যখনই সেই বাড়িতে চুরি করছিল সেই চোর, কিন্তু সেখানে সেই বাড়ির এক নাবালিকা অর্থাৎ তার ঘুম ভেঙে যায়। এই ঘুম ভাঙাটাই তার অপরাধ হয়ে গেল এবং তাকে অর্থাৎ আগ্নেয়াস্ত্র বা ছুরি দেখিয়ে তাকে ভয় দেখায় এবং তাকে ধর্ষণ করে, এমনটাই অভিযোগ। কিন্তু সেই চোর আর সেই বাড়ির মোবাইলটা নিয়েও, কিন্তু সেই সোনা গয়নার সঙ্গে মোবাইল নিয়েও চম্পট দিয়েছিল। পরবর্তীকালে মোবাইলটা ফেলে যায়, কিন্তু সেই মোবাইল থেকে তার নিজের মোবাইলে একটি মিস কল করে রেখেছিল। পরবর্তীকালে হয়তো সেই মোবাইলে যোগাযোগ করবে এমনটাই চোর ভেবেছিল। পরবর্তীকালে যখন সেই মোবাইলে ফেলে রেখে যায়, তারপরেই এই নাবালিকার পরিবার চুরি এবং এই তার অর্থাৎ পরিবারের একজনকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে দেখে যে একটি মোবাইলের সূত্র, মোবাইল থেকে ফোন কল এসেছিল। তখনই সেই মোবাইল সূত্র থেকে সেই চোরকে ধরা হয় এবং চোর ইতিমধ্যে স্বীকার করেছেন তিনি চুরি করতে এসে বাধা পেয়েছিল, ভয় পেয়েছিল, তার সেই জন্যই সেই মহিলাকে, সেই নাবালিকাকে ছুরি ধরে এবং তাকে ধর্ষণ করে। ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই ইতিমধ্যেই পস্কো আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু স্বীকার করেছে চোর যে চুরির সঙ্গে তিনি ধর্ষণও করেছেন। ফলে এখন তিনি দেগঙ্গা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসল সোনা গয়না কোথায় রাখা। একেবারে চোর তো চুরি করতে আসে, কিন্তু চুরি করতে এসে এরকম একটা নাবালিকা মেয়ে। বড়বাবুকেও সেই কথা বললাম, আমি যাচ্ছি পর্যাপ্ত শাস্তি যেন হয়। আমি ওকে যাবজ্জীবন আপনারা থেকে জেল হাজত চাই। রাত 3টের সময় এসেছিল, পেছনের গেট থেকে এসে সব চাবি নিয়ে খুলে তারপরে লকারের চাবি, তারপরে সব চুরি করা হয়ে গেল। আমি তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়েছে, তখন আমার গলায় ছুরি ধরেছে। মুখ খোলা ছিল? পরনে কি ছিল? এটা একটা নীল কালার প্যান্ট ছিল আর একটা শার্ট পরেছিল। কতটা ভয় তখন গলায় যখন চাকু ধরেছে? ভয় পেয়ে গেছো? নাবালিকাকে গণধর্ষণ আর সেই গণধর্ষণে যাবজ্জীবন 2022 সালের ঘটনা। সেখানে নিউ টাউনে নাবালিকাকে গণধর্ষণ, আজ সাজা ঘোষণা করে বারাসাতের পক্সো আদালত। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, নাবালিকা গণধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড এবার আদালতে। জিয়াউল, 18/7/2022 অর্থাৎ ইকো পার্ক থানার একটি নাবালক এবং নাবালিকা, তারা একেবারে নিকো পার্ক থানার এলাকায় তারা বেড়াতে আসেন এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা একটি জায়গায় অর্থাৎ বসে গল্প করছিল। সেই সময় 3 যুবক সেখানে যায়, তারা পুলিশ পরিচয় দেয়, দিয়ে তারপরে সেই নাবালককে মারধর করে এবং সেই নাবালিকাকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে পরপর তাকে গণধর্ষণ করে। এবং এই ঘটনায় কিন্তু 3 জনকে, যারা পুলিশ পরিচয় দিয়েছিল সেই 3 যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করে এবং তাদেরকে সাজা ঘোষণা, অর্থাৎ গতকাল তাকে দোষী সাব্যস্ত করে। আজকের এই 3 জনকেই কিন্তু, যারা পুলিশ পরিচয় দিয়েছিল সেই 3 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের জেল। কিন্তু এই খবর যখন সামনে আসে, যখন আদালতে যখন সাজা ঘোষণা হয়, তখন তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের উপর হামলা করে। কেন খবর করা হবে, কেন ছবি করা হবে? ইতিমধ্যে পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনে, কিন্তু 3 অভিযুক্তকে ইতিমধ্যেই বারাসত আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসত পস্কো আদালত। তমশ্রী, বেশ জিয়াউল। 2 জন বাচ্চা গেম খেলছিল, সেই সময় 2 জন লোক এসে নিজেদের পরিচয় দেয় যে আমি পুলিশ পার্টির লোক, তোমরা এখানে কি করছো, তোমরা সাইডে আসো বলে ওদেরকে ইন্টেরিয়ারের দিকে নিয়ে যায়। আরেকজনকে ওরা ডেকে নিয়ে আসে, 3 জন মিলে গণধর্ষণ হয়। তারপর ওরা গিয়ে ইকো পার্ক থানায় গিয়ে কমপ্লেন করে এবং যা এভিডেন্স এসছে তাতে আজকে জজ সাহেব ওনাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আর 50,000 টাকা করে ফাইন দিয়েছে ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য। এদের গ্যাং রেপের ধারায় ওনাদের দোষী সাব্যস্ত করা হয়েছে 376 ধারায়। 2020 সালে সেখানে জলপাইগুড়ির ভক্তিনগরে নাবালিকাকে ধর্ষণ, আর সেই নাবালিকাকে ধর্ষণে 20 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা ঘোষণা করা হলো। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু আরো বিস্তারিত বলবে। শান্তনু, দেখো, ছোটদের কাছে কিন্তু বড়রা অত্যন্ত ভরসা এবং বিশ্বাসের জায়গা হয়ে থাকে, কিন্তু এই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে ভরসা এবং বিশ্বাস দুটোই ক্ষতি করা হয়েছে সেই শিশুটির ক্ষেত্রে। সেই কারণে আজকের এই রায় কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। 2020 সালের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছিল ভক্তিনগর থানা এলাকায়, সেই ঘটনা কিন্তু চমকে দিয়েছিল এলাকার লোকজনকে, কারণ একই বাড়ির মধ্যে থাকতো সেই নাবালিকা এবং সেই যুবক, এবং এই মেয়েটির সঙ্গে তার দাদা এবং বোনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে সেই বোনের কিন্তু
একটা বলা যেতে পারে চরম ক্ষতি করে দিয়েছিল এই যুবক, এবং তার জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে, এবং সেই বিচার প্রক্রিয়া চলছিল এবং 5 বছরের মাথায় কিন্তু আজকে বিচারক যে রায় দিয়েছেন তাতে বলা হয়েছে যে 20,000 বছর সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কারণ যে ধরনের অপরাধ এই যুবক ঘটিয়েছিল, কারণ সেই 7 বছরের সেই নাবালিকার একেবারে বিশ্বাসের জায়গায় তাকে খেলার নাম করে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা এবং একেবারেই বলা যেতে পারে চরম ক্ষতি করে দিয়েছিল এই যুবক। সেই জন্যই তাকে এই চরম শাস্তির কথা ঘোষণা করেন বিচারক পক্সো আদালতের, এবং সেই সঙ্গে কিন্তু এই নাবালিকা পরিবার এবং এই নাবালিকা যাতে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে পারে, পড়াশোনা করে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে পারে, তার জন্য কিন্তু তার পরিবারকে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। বিচারক তার রায় জানিয়েছেন এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন বিচারক। এবং বলা যেতে পারে যে এই ঘটনা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ একাধিক পক্সো মামলায় দেখা যাচ্ছে যে এই ধরনের যে ঘটনাগুলো সামনে আসছে এবং সেই সামনে আসার পর একের পর এক রায় বেরোচ্ছে, এবং এই ঘটনায় কিন্তু যে অভিযুক্ত যুবক তাকে 20 বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে 50,000 টাকা জরিমানা। পক্সো 6 ধারায় এই মামলায় চার্জ গঠন হয়। সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে তাদের সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করে।